আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? ট্রাকের কি আর বিচার হয়? বিচার তো হয় ড্রাইভার, যারা যিনি ড্রাইভ করছিলেন। যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে, মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে। বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামায়াতে ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার তার তো ইম্পর্টেন্ট না। শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসি নাই, আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না? আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নাই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে, ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরো পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়। কিন্তু এই যে হঠাৎ করে পার্সেপশনটা তৈরি হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই
ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। নাকি টিকে না? না, টিকে না, এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়। আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো একটা দুইটা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে শেষ প্রশ্নটা করে দিচ্ছি। আপনাকে আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কি বলে ওদেরকে জিজ্ঞেস করেন না ট্যাগ কেন দেয় আপনাকে? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই আপনি সেটা হয়ে যাবেন না? অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো দুইটা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল? আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক নিতে রাজি আছি। হ্যাঁ নেন, আপনি রাজি আছেন, কিন্তু যারা ট্যাগ করেছে তারা রাজি নাই। তারা মনে করে তারা আমাদেরকে ধমকাতে পারে, তারা আমাদেরকে যা খুশি তাই বলতে পারে, এটা তারা মনে করে। সুতরাং তাদের ধমক প্রাপ্য। ধন্যবাদ আব্দুল তুষার, আপনাকে আমি ধন্যবাদ জানাতে। আপনার কথাও পরিষ্কার। একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে এই প্রশ্নটা আমি আব্দুল তুষারকে করেছি, আপনাকে একটু করতে চাই। আপনি জেনেছেন নিশ্চয়ই, আজকে খবরটা জেনেছেন। সেই খবরটা হলো একজন আইনজীবী আজকে রিট করেছেন জাতীয়, আমি একটু আপনাকে পড়ে শুনে, সেটা হচ্ছে রিটে তিনি বলেছেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নি ও সহকারী রিটার্নি কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া, তবে এই যে সামনে নির্বাচন, সমস্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন তিনি। এইটা কি আপনি নির্বাচনকে বাধা দেওয়ার একটা উপায় মনে করেন কিনা সামনে? আবার নতুন করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা, আপনি কি ভাবছেন বিষয়টা নিয়ে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তো অনেকেই ভাববে, এটা স্বাভাবিক নয় কি? আমার তো মনে হয় এটা স্বাভাবিক, কারণ আপনি একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের মাঠের বাইরে রেখেছেন, আপনি জাতীয় পার্টিকে মুভ করতে দিচ্ছেন না। তো এইসব মিলিয়ে একটা জনগণের বড় অংশ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আছে প্রায়। তো সেইটাকে কেউ এটা এনক্যাশমেন্ট করতে চাইতে পারে। আর আমি এই ক্ষেত্রে মনে করি যে আজকে রিটের যে বিষয়টা আছে, আদালত অবশ্যই দেখবেন যে আমরা যেমন মুসলমানদের যেমন হাদিসের, বুখারী শরীফের হাদিসের প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা পেনাল কোডে আমরা সবসময় বলি যে তার এই ক্ষেত্রে ম্যানসরিয়া ছিল কিনা, কোন দুষ্টু মন আছে কিনা। আরেকটা বলি যে আমরা ইন্টেনশন কে ছিল তার এই কাজটা করার পেছনে। তো আমার কাছে এই রিটটাকে আমার কাছে মনে হচ্ছে যে তার ইন্টেনশনটা কি আদালত সবচেয়ে বড় বিবেচনায় নেবেন, নিয়ে এটা আমার মনে হয় এটা সম্পর্কে সিদ্ধান্ত দেবেন
এবং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে নির্বাচন আটকে যাবে। নির্বাচন আটকানোর মতো দেশে কোনো পরিবেশ নাই। সারা দেশে নির্বাচনের ট্রেনটা স্মুথলি চলছে এবং বেশ ভালো স্পিডে আছে এখন ট্রেন। এই অবস্থায় যদি নির্বাচনের ট্রেনকে হঠাৎ করে ব্রেক চাপা হয় তাহলে এটা একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট করবে। সেই সাথে এখন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক যে পরিস্থিতি, এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? আমি আপনাকে বলি যে যেহেতু আমরা এটা দেখছি যে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা নেতারা বেশ করে যারা প্রার্থী তারা বেশিরভাগই রাজধানীতে আসছেন দলনেত্রী এটা ঠিক ঢাকা শহরে আসছেন, আবার তারা যাচ্ছেনও, ফেরতও যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রামটা করেছেন প্রায় 11 সাল থেকে একেবারে 24 সাল পর্যন্ত যে টানা সংগ্রামটা, সেটা ছিল একটা জেনুইন নির্বাচনের জন্য, যে তোমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দাও, একটা জেনুইন নির্বাচন দাও। আমরা কিন্তু হাসিনাকে চলে যেতেও বলিনি, আমরা বলছি একটা জেনুইন নির্বাচন দাও, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা জেনুইন নির্বাচন দাও। এবং 18 সালে আমরা শেষ পর্যন্ত আমরা দেখলাম যে অনেকেই যখন বলতেছিলেন যে শেখ হাসিনার অধীনে একটা জেনুইন নির্বাচন তো হতে পারে, দেখেন বিদেশি শক্তিরা যখন বলতেছিলেন, আমরা এটা প্রমাণ করার জন্য নির্বাচন করেছিলাম এবং ওই ক্ষেত্রে দেখা গেল 9:30 থেকে 10টার মধ্যে সমস্ত নির্বাচন কমপ্লিট হয়েছে এবং আগের রাত্রে 40% 50%। ওই সময় তো বলা হয়েছে বিএনপি যে রাজনৈতিক দূরদর্শিতা তেমন ছিল না, কারো ফাঁদে পা দিয়েছেন এরকম একটা বিষয়। ফাঁদে পা না, এটা আপনাকে কখনো কখনো আপনাকে কদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল, সে মরেনি। তো আপনাকে 2018 সালে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে একটা সন্দেহ, একটা ভাবনা ছিল, এই ক্ষেত্রে আপনাকে এইটাই করতে হয়েছে, আপনাকে মরিয়া প্রমাণ করতে হয়েছে আমি মরি নাই। আপনাকে হারিয়া প্রমাণ করিতে হইয়াছে যে শেখ হাসিনা একটা জেনুইন নির্বাচন দিতে পারে না, শেখ হাসিনার অধীনে কোনো জেনুইন নির্বাচন হতে পারে না। জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনি কথার ফাঁকে বলেছেন, নির্বাচন থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি এরকম নির্বাচন করা হয় তাহলে এরকম প্রতিবন্ধকতা আসতে পারে বিভিন্ন জায়গা থেকে। আপনি কি চান কি আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমরা কিন্তু, আমি আপনাকে বলি যে বিএনপি শুরু থেকে যেটা বলছিল যে কোনো রাজনৈতিক দর্শন চর্চা এটা কোনো অপরাধ হতে পারে না। কোনো রাজনৈতিক দলের যারা ক্রিমিনাল অফেন্ডার, ফৌজদারি অপরাধ করেছেন, তাদেরকে আদালতে সুপর্দ করা হবে। এবং আই শুড সে ইন দ্যাট ওয়ে, পলিটিক্যাল পার্টি ইজ এ অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। পলিটিক্যাল পার্টি ক্যানট কমিট রং। তো সেই ক্ষেত্রে বরঞ্চ এইরকম বলা যায় যে একটা বাস তো অ্যাক্সিডেন্ট করে ট্রাক চাপা দেয় মানুষকে, ট্রাকের কি আর বিচার হয়? বিচার তো হয় ড্রাইভার, যারা যিনি ড্রাইভ করছিলেন, হেল্পার, তার বিচার হয়। বাংলাদেশে তো বিচার হয়। তো সেইখানে ট্রাকের বিচার হয় তো না, ট্রাকের ট্রাক জ্বালিয়ে দেওয়া এক ধরনের মানুষ, ট্রাকের জ্বালিয়ে দেওয়া তো আর বিচার না। তো এটা আদালতে ট্রাক অনেক সময় করা হয়, সিজ করা হয় এবং সেইটার কোনো ফেইলিউর আছে কিনা, ইঞ্জিন ত্রুটি ছিল কিনা, এগুলো পরীক্ষা করা হয়, করে আবার মালিককে দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার, যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করার যে কোয়েশ্চেনটা, এইটা তারা আলোচনা করতে পারতেন গভর্নমেন্টে যারা আছেন সকল রাজনৈতিক দলের সাথে, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান কিনা। এবং আজকে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আজকে জামায়াতে ইসলাম গিয়া কি করতে হয়, আওয়ামী লীগের নেতাদের বাসায় চাল পাঠাতে হয়, ডাল পাঠাতে হয়, গিয়া তারা ভিতরে গোপনে পায়ে ধরেন, ভাই আমরা কম নির্যাতনকারী আপনাদের, আমরা ক্ষমতায় আসলে আপনাদের উপর কোনো নির্যাতন হবে না। আমি তো মনে করি আওয়ামী লীগের নেতারা এটা বিশ্বাস করার কোনো কথা নয়। এবং জামাতকে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যে আদৌ বিশ্বাস করে না, এটা হচ্ছে যে জগন্নাথ হলের যে নির্বাচনটা, জগন্নাথ হলে যে 10টি ভোট দেওয়া, সেই 10টা ভোট কোথা থেকে আসলো, এইটাও তো একটা কোয়েশ্চেন। তো সেইখানে আমার মনে হয় যে বিএনপি বরঞ্চ একটা জাতীয় ঐক্যকে সে ধারণ করে, ন্যাশনাল ইউনিটির কনসেপ্টকে ধারণ করে, তারপরে সকল ধর্ম বর্ণ সবার একটা অধিকার রক্ষার একটা কনসেপ্ট রক্ষা করে। এবং তারেক রহমান এইবার যেটা বলেছেন যে অন্তর্ভুক্তিবাদ সম্পর্কে, যেটা বেগম খালেদা জিয়া 2016 সালে বলছিলেন যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, একটা অন্তর্ভুক্তিবাদ চাই,
ইনক্লুসিভিজম। তো ইনক্লুসিভিজমের ক্ষেত্রে এবং তারপর এইবার বলছেন যে আমরা যদি সরকারে যাই তাইলে রাষ্ট্রের কাছে বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান থাকবে, জি, এবং রাষ্ট্রের জন্য এইটাই হওয়া উচিত। রাষ্ট্রের কাছে কে বিশ্বাসী কে অবিশ্বাসী